আধারের গায়ে গায়ে পরশ তবু সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অনেক ধন্যবাদ। সঙ্গীত অনুষ্ঠান হয়েছে আমরা দেখছি যে বিদ্যাসাগর মহাশয় যাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসব নামেই বেশি চিনি, তার জন্মদিন উপলক্ষে আমরা এসেছি, তাই তো? আমরা অনেক আমাদের বাঙালি বা ভারতবর্ষ বা সারা পৃথিবীতে অনেক মনীষী আছেন বা মহামানব আছেন যাদেরকে আমরা স্মরণ করি, তো বিভিন্ন দিনগুলোতে। কিন্তু বিদ্যাসাগর মহাশয় এমন একজন যাকে আমরা জেনে না জেনে আমাদের জন্মের পর তার সাহায্য নিয়ে আমরা কিন্তু পথ চলা শুরু করি। আজকে যে আমরা কলেজে তোমরা বসে আছো, আমরাও বসে আছি, তোমরা পড়তে এসছো, আমরা পড়াতে এসছি, তো আমাদের সবারই জীবনের শুরুটা কিন্তু হয়েছিল ওনার হাত ধরে। এই যে কথা বলছি সেটাকে যখন আমরা লিখে প্রকাশ করি, সেটা হয়তো আজকে আমাদের বাংলাটা এত সুন্দর ভাবে সম্ভবই হতো না যদি না উনি থাকতেন। তো সেগুলো সবাই জানি, কিন্তু আমাদের কোথায় মুশকিল হয় জানো তো? আমরা আমাদের যে মহামানব বা যারা আমাদের প্রেরণা হওয়া উচিত তাদেরকে আমরা দুটো জায়গায় বাঁধিয়ে রাখি। এক হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে স্ট্যাচু করে আর ছবি করে রেখে তাদের কি আদর্শ কেন সেগুলো খুব কম সময় মনে রাখে। আর কেন এনাদের মহামানব বা মহামানুষ আমরা বলছি, আর আমরা শুধু মানুষ হয়ে গেছি, পার্থক্য খুঁজে জানো তো? পার্থক্যটা হচ্ছে যে অনেকেই আমরা বলি জ্ঞান দিয়ে, ধর আজকেও আমরা উপস্থিত হয়েছি স্যার টিচার, যেহেতু আমরা আমাদের কর্তব্য কিছু জ্ঞান দেওয়া, তোমাদের জ্ঞান দেব, কিন্তু খুব কম সময় আমরা নিজেদেরকে উদাহরণ হিসাবে প্রেরণা হিসাবে তুলে ধরতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সেই মানুষ যিনি তার নিজের সারা জীবন নিজেকে হচ্ছে সেই প্রেরণা, সেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। ওনাকে এটা বলতে হয়নি তুমি এই করো। আমাদের অনেক নেতা বা অনেক মহাজন তারা তাদের কোনো বাণীর জন্য, তাদের বক্তব্যের জন্য, লেখার জন্য তারা মহান, কিন্তু উনি ওনার নিজের সারা জীবন, ওনার কর্ম, যা কাজ করেছেন সেটার দ্বারাই মহান, ওনাকে কাউকে বলতে হয়নি। উনি আর আমাদের আরেকটা সমস্যা হয় জানেন তো, আমরা হচ্ছে ম্যাজিক বেশি পছন্দ করি। আমরা ঈশ্বরচন্দ্র বললে যে কারণে জিজ্ঞাসা করলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দুটো কথা বলবো। প্রথম কথাটা বলবে উনি মায়ের ডাকে নদী পেরিয়ে, বর্ষার ভরা নদী পেরিয়ে সাঁতরে এসেছিলেন। আমি আজ অব্দি জানি না যে সেই সময় কে দেখেছিলেন যে উনি নদী সাঁতার কেটে যাচ্ছে। তো আমরা এই মিথগুলোকে বেশি, চমকগুলোকে বেশি পছন্দ করি, কিন্তু তারপরে যদি বলতে বলা হয় যে তারপরেই আমরা ভাষা রাখতে বুঝি। আর আমরা কি করি না, আমরা শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন আগে মাধ্যমিকের আগে স্কুলের বইতে রচনা লিখতে হতো, আমরা সাল তাকে উনি কবে জন্মেছেন, কবে মারা গেছেন, হ্যাঁ,
কবে ওইটা করেছিলেন, এই কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরে শেষ। তো এই যে আমাদের এখানে আমরা যে জায়গায় বসে আছি একটা প্রত্যন্ত গ্রাম, কলকাতা থেকে অনেক দূরে। এখনো এখানে আমাদের সকল যে আমরা যেভাবে আমাদের মানে মানুষের সভ্যতা এগিয়ে গেছে, যা ফেসিলিটি আমাদের প্রতিদিন চাই, সেই সব হিসাবে বেরোতে গেলে আমরা এখনো এই জায়গাটা আমরা বলি যে এখন অনেক কিছু আমাদের পাওয়া বাকি। যদি কলকাতার সঙ্গে তুলনা করি পাওয়া বাকি, যদি লন্ডনের সঙ্গে তুলনা করি নাই বা বললাম ছেড়ে দিচ্ছি। কিন্তু সেখানেও আমাদের কি হয়, যখন আমরা এইরকম একটা জায়গায় থাকি, যখন ছাত্রছাত্রী সেই হিসাবে আমরা উঠে আসি, তো আমাদের কি হয়, আমরা অনেক সময় আমরা কতটা করেছি আর কতটা করিনি, যেটা করিনি বা করতে পারিনি বা করা হয়ে ওঠেনি, তার পেছনে আমরা অজুহাত খাড়া করে দিই। আমার তো স্যার আর্থিক অবস্থা খুব খারাপ, আমার তো বাবার তো পয়সা নেই, আমাকে তো টিউশন দিতে পারেনি, আর আমার তো মামা। তো ওরকমই ওখানে গিয়ে থাকতেন। ও তিনি, আমরা জানি উনি বিশাল বড় একাডেমিশিয়ান, পড়াশোনা করেন, কিন্তু এটা আমরা খুব কম লোক জানি যে উনি কিন্তু হোমিওপ্যাথি চর্চা করতেন। ও হোমিওপ্যাথি চর্চা করতেন। ও ওখানে যতদিন ছিলেন ওই জায়গাটির আদিবাসী উদ্যোগ ছিলেন, মানে প্রচুর আদিবাসী ফ্যামিলিজ ওখানে থাকতো। উনি প্রতিদিন এই আদিবাসীদের মাঝখানে গিয়ে তাদের চিকিৎসা করতেন। এই সময় কলেরার প্রচন্ড প্রতাপ। সেখানে হরপ্রসাদ শাস্ত্রী একদিন ওনার বাড়ি এসেছেন। বাড়ি এসে দেখছেন যে উনি নেই। বলছে কেন উনি নেই? তো জিজ্ঞেস করছে, দেখছেন যে উনি বড় আলপথ দিয়ে হেঁটে হেঁটে আসছেন। তো বলছে আমি রোজ সকালে গিয়ে ওখানে হোমিওপ্যাথি চিকিৎসা করি। এই তো কলকাতার লোক নয় যারা ওষুধ খেয়ে নিজের শরীরে 12টা বাজিয়ে ফেলেছে, এই আদিবাসীদের একটু ওষুধ দিলেই তারা সুস্থ হয়েছে। তো এই যে এত কিছু করার পরেও উনি কিন্তু ভাবছেন কাদের কথা, যারা সমাজের নিচের লেভেলে আছে। তো আমাদেরও এটা এইটাই। আর তারপর খুব মজার ব্যাপার যে তারপর ওনারা এসছেন, দুপুরবেলা এসছেন, খাওয়া দাওয়া করেছেন হরপ্রসাদ শাস্ত্রীর সাথে। ও যখন খাওয়া দাওয়া সেরে জাস্ট উঠেছেন, তখন দেখছেন একটা আদিবাসী ছেলে দৌড়ে আসছে, বলছে আমার মা কলেরায় খুব অসুস্থ, তো আপনি যদি আসেন। সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিনিসপত্র নিয়ে, ওষুধ নিয়ে ছুটে চলে যাচ্ছেন। ও হরপ্রসাদ শাস্ত্রী লিখছেন যে সেই রাত উনি ফেরেননি, সারা রাত ওই অসুস্থ মায়ের পাশে রাত কাটিয়েছিলেন। তো এই যে যাই করছেন, যে যতটুকু যেভাবে ওনার সমাজে ওনার অ্যাপ্রোচই ছিল যে আমি যা করব সেটা যেন সমাজের একদম নিম্ন স্তরে যে মানুষটি আছে তার যেন সেবায় আসে। তো আমাদেরও, আমরা যাই করি, আমরা আমাদের রুটসটাকে ভুললে চলবে না। আজকে তোমরা যেখান থেকে উঠে আসছো সেখান থেকে তোমরা কিন্তু খুব ওই চোজেন ফিউ যারা হায়ার এডুকেশনে আসছো, অনেক আছে তোমার বন্ধু বান্ধব যারা কিন্তু এই সুযোগটা পায় না। ওই জন্য আজকে তোমরা শিক্ষিত হয়ে 3 বছর পরে যখন বেরোবে, তোমরা কিন্তু এই যে জায়গা থেকে এসছো সেই জায়গাটাকে ভুলো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবন দিয়ে আমাদের এটাই শেখায়, আমরা যত উপরেই যাই, আমি যেখান থেকে আসছি সেই ঋণটা আমাদের শোধ করতে হবে। তো এইটাই আমার। বিবাহ আইন প্রসঙ্গে নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন বিদ্যাসাগর। আমাদের দেশে সেই সময় 8 থেকে 13 বছরের মধ্যেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং এই কারণেই বয়স্ক পাত্রর সাথে বিয়ে দেওয়ার জন্য বিধবাদের সংখ্যা আমাদের সমাজে কিন্তু অনেকটাই ছিল। বিধবাদের শিক্ষার জন্য এবং বিধবাদের পড়াশোনার জন্য 1956 সালে তিনি বিধবা বিবাহ আইন প্রণয়ন করেছিলেন। বিদ্যাসাগর তার নিজের বন্ধুরই বিয়ে দিয়েছিলেন একজন বিধবা রমণীর সাথে, এবং তিনি তার নিজের ছেলেরও বিয়ে দিয়েছিলেন বিধবার সঙ্গে। পুলিনদের বহু বিবাহ এবং বাল্য বিবাহ রোধের জন্য তিনি অনেক আইন প্রণয়ন করেছিলেন। পুলিন পাত্র একাধিক বিবাহ করতে পারে, এর বিরুদ্ধে তিনি সর্বপ্রথম সোচ্চার হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন নারী মুক্তির এই আন্দোলন যদি ঘরে ঘরে পৌঁছে না দেওয়া যায়, যদি নারীদের সঠিক শিক্ষা না দেওয়া হয়, তাহলে তারা অন্ধকারে থাকবে। আর
এই যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় এই সম্পূর্ণ কৃতিত্ব বিদ্যাসাগরের। আর এজন্যই আমি বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি বিদ্যাসাগর মহাশয়কে। আরেকটি কথা আমাদের এখন প্রায় শুনি, নারী মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। সত্যিই তো, আমরা যদি পড়াশোনা না করি তাহলে সমাজের উন্নতি কি সম্ভব? কেননা আমরাই তো ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালন করি এবং পৃথিবীতে প্রথম একটি প্রাণের স্পন্দন আমাদের মাধ্যমেই ঘটে। তাই নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর যা করে গেছেন এক কথায় অনবদ্য। তাই শুধু এইটুকু শ্রদ্ধা জ্ঞাপনই কিন্তু যথেষ্ট নয়, আমাদের মনের মধ্যে বিদ্যাসাগরের স্মৃতি সর্বক্ষণ জাগ্রত থাক এবং আমরা যেন আমাদের পায়ে দাঁড়াতে পারি। নারী শিক্ষা হবে সোচ্চার এবং এভাবেই নারীরা কিন্তু একদিন দাঁড়িয়ে যাবে বিদ্যাসাগরের হাত ধরেই। আর সেই জন্যই বিদ্যাসাগরকে কিন্তু আমাদের ভুললে চলবে না কখনোই। নমস্কার।